হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব, অর্থাৎ কি এই পার্টে আমরা পড়ব কি মিটার ব্রিজ। আমরা আগে পড়েছিলাম কি হুইস্টন ব্রিজ, যেটা ছিল কি যেটা চারটা রোধ এবং একটা গ্যালভানোমিটারের সমবায়, যার সাহায্যে কী করা হয় অজ্ঞাত রোধের মান নির্ণয় করা হয় বা অজানা রোধের মান নির্ণয় করা হয়। কোন মেথডের সাহায্যে? নাল মেথডের সাহায্যে। অর্থাৎ কি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন যখন জিরো হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান, অর্থাৎ আইজি ইকুয়াল টু জিরো, অর্থাৎ কি গ্যালভানোমিটারের মধ্যে যখন কোনো প্রবাহ যাবে না তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো হবে, সেই পয়েন্টটা বের করে করা হয়। কিন্তু ডাইরেক্ট হুইস্টন ব্রিজ ব্যবহার করে রোধটাকে মেজার করা হয় না, ওটাকে অ্যাপ্লাই করা হয় মিটার ব্রিজে কিংবা পোস্ট অফিস বক্সে। ঠিক আছে, তার মধ্যে মিটার ব্রিজ হচ্ছে একটা যন্ত্র, এটা হচ্ছে কি রোধ মাপার যন্ত্র। এটা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো হচ্ছে কি পাত। ঠিক আছে, এগুলো হচ্ছে পাত, তামার কিংবা পেতলের। ঠিক আছে, জয়নিং পাত। এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে এস, এটা জানা রোধ আর এস হচ্ছে অজানা রোধ, এই মানটা নির্ণয় করতে হবে। আর এটা হচ্ছে কি আর এস। আর এই পি আর কিউ যে রোধটা ছিল সেইটাকে টেনে লম্বা করাটা তার হিসাবে কল্পনা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা তার। ঠিক আছে, এটাকে নাম দিতে পারো এম এন। এই এম এন তারটা হচ্ছে কি পি কিউ রোধটা। এটা কেমন দেখতে হয়েছে দেখো তো, অনেকটা এরকম টাইপের। এটা আর এস, এটা হচ্ছে তার, এটা এখানে আছে কত, এটা আর, এটা এস, আর এটা হচ্ছে সেই 100 সেন্টিমিটারের তার। আর এখানে আছে কত, গ্যালভানোমিটার। এটা নিস্পন্দ বিন্দু। যদি এটা নিস্পন্দ বিন্দু হয় এই দূরত্বে, তাহলে এতটা হবে কি, এইটুকু হবে কি পি, আর এদিকটা হবে কি কিউ। তাহলে এটা হচ্ছে এই রকমই দেখতে। শুধু খালি কি হয়েছে, পি কিউটাকে একটা 100 সেন্টিমিটার তার হিসাবে কল্পনা করা হয়েছে। তাহলে এম এন হচ্ছে কি, এখানে এম এন 1 মিটার বা 100 সেমি দৈর্ঘ্যের রোধ তার। এটা কিসের হয়? ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তার। এর রোধটা কত হয়? 2 থেকে 5 ওহম মধ্যে হবে, 2 ওহম 5 ওহম এরকমই হবে। মানে এই তারটা সম্পূর্ণ রোধ হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে কি করতে হয়, এখানে দেখো এখানে তারের এই তার আছে, ঠিক এর পজিশন করে কি লাগানো আছে, 100 মিটার একটা স্কেল, 100 সেন্টিমিটারের একটা স্কেল লাগানো আছে। ঠিক আছে, এবার কি বিভিন্ন পয়েন্টে, মানে এখানে দেখো এই পয়েন্ট থেকে গিয়ে এখানে গ্যালভানোমিটার থেকে বেরিয়ে একটা হচ্ছে কি জকি, যে জকিটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল পয়েন্ট বলতে কি, এটা বিভিন্ন পয়েন্টে টাচ করে করে দেখতে হয় যে কোথায় গ্যালভানোমিটারের ডিফ্লেকশন জিরো হচ্ছে, অর্থাৎ যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে তখন জিরো হবে। ঠিক আছে, এরপর ধরে নাও যে দেখা গেল এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে কি এল। আমরা সবসময় মাপবো কোনখান থেকে দৈর্ঘ্যটা, সবসময় এখান থেকে এর দৈর্ঘ্যটা নেব কত, পি, মানে এটাই হবে কি পি এর সাইডের দৈর্ঘ্য, সবসময় এটাকে ধরে নেব। ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, আর এসের স্থান পরিবর্তন করলে ফর্মুলাটা চেঞ্জ হবে। আর এখানে হচ্ছে কি সি কমিউটেটর কী জিনিস সেটা পরে বলছি। তাহলে আমরা পাঠ নেব কীভাবে, ঠিক আছে, কি করব, সার্কিটটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর কি করব, এই জকিটাকে ভ্যারিয়েবল পয়েন্টটাকে একবার এই প্রান্তে টাচ করে দেখব কি গ্যালভানোমিটার ডিফ্লেকশন এই দিয়ে হচ্ছে কি না, আর এই প্রান্তে টাচ করব, প্রথমে যেটা হয়েছিল তার বিপরীত হচ্ছে কি না। তাহলে একটা হচ্ছে কি একবার এদিকে ডিফ্লেকশন হতে হবে, আর একবার এদিকে ডিফ্লেকশন হতে হবে। দুদিকে যদি ডিফ্লেকশন হয় তাহলে জানবে কি সার্কিট ঠিক আছে, অন্যথা সার্কিট ভুল আছে, হয় কোথাও লুজ কানেকশান আছে। ঠিক আছে, হয় লুজ কানেকশান আছে, না হয় সার্কিটে কোথাও ভুল করেছো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, লুজ কানেকশানটা হয়। এখানে দেখো এই পয়েন্টগুলোতে লুজ কানেকশান হতে পারে, এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, বিভিন্ন পয়েন্টে হতে পারে। ঠিক আছে, এটা চেক করার পর কী করতে হবে আমাকে, এই তারের
বিভিন্ন প্রান্তে ঠেকে 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 দেখতে হবে কোথায় জিরো হলো। দেখো মনে করি এম থেকে এল দূরত্বে হচ্ছে কি, এল দূরত্বে গ্যালভানোমিটারের মিটার এর বিক্ষেপ শূন্য। প্রথমে দেখে নাও এখানে কন্ডিশনটা কেমন আছে, বাম দিকে আর ডান দিকে হচ্ছে এস। এখানে হচ্ছে কি বাম ফাঁকে আর যখন ডান ফাঁকে এস। এস বলতে কি অজানা রোধ, এটা খেয়াল রাখবে। তাহলে যদি শূন্য হয় তাহলে দেখো তো এটা কি আছে, দেখো তো পি এর সাইডে কি আছে আর, তাহলে এখানে কি আছে দেখো এদিকটা হবে কি পি এর সাইডে আর। তাহলে আমি ধরবো কত যে এই পয়েন্টটা, তাহলে এম বি সমান হচ্ছে এল, অতএব কি এম বি সমান হচ্ছে এল, অতএব পি এর মানটা কত হবে এল ইন্টু আর, যেখানে আর হচ্ছে কি একক দৈর্ঘ্যের রোধ। যখন এটা প্র্যাকটিক্যালে করবে তখন ওটা ভালো হবে, মানে এই তারটার হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে কত আর। তাহলে এতটাকে আমি ধরলাম কি পি, তাহলে এই সাইডটা হয়ে গেল আমার পি, তাহলে এই সাইডটা কী হবে কিউ, তাহলে কিউ এর মান কত হবে, কিউ ইকুয়ালটা হবে কত 100 মাইনাস এল ইন্টু আর, হবে কি না? এরপর দেখো ফর্মুলাটা কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ফর্মুলা কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। কখন, যখন আইজি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, পি এর মান পুট করো, পি কত আছে এল ইন্টু আর ডিভাইড বাই 100 মাইনাস এল ইন্টু আর ইকুয়াল টু আর বাই এস। তাহলে এখানে দেখবে এস কত আসছে, এস ইকুয়াল টু 100 মাইনাস এল ডিভাইড বাই এল ইন্টু আর। এখানে আমার আর এর মানটাও জানা থাকে। আর এর মানটা কি, একটা রোধ বাক্স থাকে, সেখানে রোধটাকে চুজ করতে হয়, কত মানে চুজ করতে হয় এটা একটু পরেই বলবো। তাহলে এখানে আমার কি আর এর মানটা জানা, এল এর মানটা আমরা নির্ণয় করলাম। তাহলে মিটার ব্রিজের সাহায্যে কী করতে হয়, শুধু নিষ্পন্দ বিন্দু দূরত্ব, কোন প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে নিষ্পন্দ বিন্দু দূরত্ব আমি সবসময় মাপছি কোনটা, এটাকে মাপবো সবসময়, ঠিক আছে? দুদিক মাপতে গেলে গুলিয়ে যাবে তোমাদের, তো সবসময় এখান থেকে মাপলে কথা হবে এটাকেই পি ধরবো। তাহলে এখান থেকে যে রিডিংটা পাচ্ছি সেটাই হচ্ছে পি। কথা হলো এস ইকুয়াল টু 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। এরপর কী করবো, এই দুটোকে উল্টিয়ে দেবো। কেন উল্টাবো তার জন্য পরে বলছি। তাহলে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে কত হবে রিডিংটা সেটা আমরা দেখব। নোট করো এটা, শুধু এই পার্টটা নোট করো, ঠিক আছে? যখন উল্টিয়ে দেবো আমি সিম্পলি আঁকছি সার্কিটটা, তখন কি আছে, এটা পি ছিল, এটা কিউ ছিল, থাক, আর আর এসকে পাল্টাচ্ছি, তাহলে এটা হলো এস আর এটা হলো আর। তাহলে ফর্মুলাটা কি আসছে, পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর চলে আসছে তখন ফর্মুলাটা, ঠিক আছে? নোট করা হয়েছে। এবার যখন বাম ফাঁকে বাম ফাঁকে এস, মানে এসটা কোন দিকে গেছে, বাম দিকে এসছে, এটা হচ্ছে ডান দিক। তখন বলছি মনে করি এম থেকে দূরত্ব হচ্ছে কত, এল ড্যাশ ধরলাম, এল ড্যাশ দূরত্বে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য। তাহলে এম বি ইকুয়াল কত হলো এল ড্যাশ, তাহলে পি সমান কত হবে এল ড্যাশ আর, তাহলে কিউ সমান কত হবে এল ড্যাশ ইন্টু আর, সব হয়ে গেল। তাহলে ফর্মুলাটা খালি পাল্টাবে কি, অতএব নিষ্পন্দ অবস্থায় কি প্রতিমিত শর্তটা কি, প্রতিমিত শর্ত অনুযায়ী কি লিখব, পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর, পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর, ঠিক আছে? তাহলে পি এর মান কত, এল ড্যাশ আর 100 মাইনাস এল ড্যাশ আর ইকুয়াল টু এস বাই আর, আর কেটে যাবে, এটা কেটে যাবে, থাকলো পরে কি এস ইকুয়াল টু
এল ড্যাশ ইন্টু 100 মাইনাস এল ড্যাশ ইন্টু আর। ঠিক আছে, ফর্মুলাটা কী হলো, একটু চেঞ্জ হলো। যদি ডান ফাঁকা থাকে তাহলে কত হবে, ওপরে 100 মাইনাস এল, আর বাম ফাঁকা থাকলে কত হবে, নিচে 100 মাইনাস এল। ঠিক আছে, বাম ফাঁকার ফর্মুলাটা কী ছিল, এর ফর্মুলাটা কী এসেছিলো, এস ইকুয়াল টু এসেছিলো 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। এর ফর্মুলাটা কী হলো, এস ইকুয়াল টু এল ড্যাশ বাই 100 মাইনাস এল ইন্টু আর। এরপর যারা প্র্যাকটিক্যাল করবে দেখবে, ধরে নাও প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধরো এল ইকুয়াল টু এলো কত, এল ইকুয়াল টু এলো 43 সেন্টিমিটার। তাহলে 100 মাইনাস এল কত হবে গো, 57। এবার কোনো কিছু পরিবর্তন করা নাই, শুধু কী করছি, এইটাকে এখানে রাখছি আর এটাকে তুলে এখানে দিচ্ছি, মানে আর এসটাকে কী করছি, ইন্টারচেঞ্জ করছি। তাহলে এখানে চলে এলো কি আর এখানে চলে এলো এস। দেখা যাবে তখন যে এল ড্যাশটা দেখছো, তখন এল ড্যাশ কত আসবে জানো তো, কত আসবে, 57 আসবে। আর 100 মাইনাস এল ড্যাশ ইকুয়াল টু 43। তারপরে এর যেখানে এল এসেছিলো এখানে কত হবে, 100 মাইনাস এল সমান আসবে। এর যেখানে 100 মাইনাস এল হয়েছিল সেটা এখানে কত হবে, 57 হবে। বুঝা গেল? তাহলে মান দুটো প্রায় একই থাকবে, শুধু এদিক ওদিক হবে একটুকু, মানে এটাকে এদিক ওদিক করলে এটাও এদিক ওদিক হবে। এর কত এসেছিলো 43 57, এর কত আসবে 57 43, দৈর্ঘ্যটা, নিষ্পন্দ বিন্দুর দৈর্ঘ্যটা। এরপরে কোশ্চেনটা হচ্ছে কেন এরকম করব, ওয়াই, দুদিক চেঞ্জ করব কেন, চেঞ্জ করার দরকারটা কি। নোট করা হয়েছে এটা নিশ্চয়ই, এটা মুছছি। ধরে নাও তোমার কাছে 5 কেজি ওয়েট আছে, 5 কেজি একটা বাটখারা আছে। একজনের কাছ থেকে কিছু পরিমাণ কোনো সবজি বা কোনো কিছু নেবে, এরকম তার কাছে তোলা যন্ত্র আছে। ঠিক আছে, 5 কেজি আছে, পড়েন তোমাকে 50 কেজি নিতে হবে মাল। তুমি দেখলে কি এই লোকটার কাছে এই দিকে মনে হচ্ছে কি এটা 200 গ্রাম কম আছে, 200 গ্রাম কম আছে। ঠিক আছে, তার মানে কি এটাকে যদি ঝুলিয়ে দাও তাহলে এটা অলরেডি ঝুলে যাচ্ছে এদিকে, আর লোকটা চাপিয়েছে কোথায়, এখানে 5 কেজিটা চাপিয়েছে। তা যখন তুমি 5 কেজি জিরো চাপাচ্ছ, যখন এখানে চাপায়নি আর এদিকে যদি মাল চাপাও, তাহলে এখানে যখন লোড জিরো তাকে তখন 200 পেয়ে যাচ্ছ, মানে কি প্রত্যেকবার ওয়েট করলে 200 গ্রাম করে কম পাবে কি না, কারণ এটা অলরেডি 200 গ্রাম কম আছে। এটা যদি ছেড়ে দেওয়া হয় এদিকে ঝুলে যাবে, তাহলে একে ব্যালেন্স করতে গেলে এখানে 200 গ্রাম চাপাতে হবে, তাহলে 200 গ্রাম কম আছে। তুমি সেই মতো অবস্থায় কি করবে, সঠিক মাপ পাওয়ার জন্য তখন কি করবে, দেখো 5 কেজি আছে 50 বার, তাহলে তোমাকে 10 বার নিতে হবে মোট, 5 10 50। তাহলে এক কাজ করো, এখানে 5 বার নেবে এরকম করে, তাহলে কত নিচ্ছে, এখানে চাপালে 5 কেজি 5 বার ওয়েট করলে, তাহলে কত গেল 5 গণিত 200, মানে 1 কেজি কম হলো। এরপর পরেরটাকে পাল্টি দাও, এখানে 5 কিলো চাপাও আর এখানে মাল চাপাও, তখন আবার দেখবে কত 5 গণিত 200 কত হবে, 1 কেজি বেশি পাবে। তাহলে কী করতে হবে আমাকে, যখন দেখবো কোনো বাটখারার এদিকে গন্ডগোল আছে তখন 5 বার এদিকে মাপবো, 5 বার ওদিকে মাপবো। তাহলে কী হবে, আমার এদিকে চাপালে কি হচ্ছে কম পাচ্ছি, এদিকে চাপালে বেশি পাচ্ছি, সমান সমান হয়ে যাবে, আলটিমেট তুমি মালটা একই পাবে। এখানে কী করতে হয়, প্রত্যেকটা রিডিং নিয়ে কী করতে হয়, এবার এদিক এবং ওদিক করতে হয়। এখানেও ঠিক কী হয় কি, যে আমরা যখন দেখি যে এই স্কেলটা যখন আছে, যে দেখা গেল কি এই পয়েন্টটাতে নাল ডিফ্লেকশন এসেছে, এর অ্যাকুরেট অবস্থান হয়তো দেখা গেলো 54 অ্যাকুরেট অবস্থান, কিন্তু আমরা স্কেলে মাপছি কত 53.8 মাপবো, কিংবা হয় 54.2 মাপবো। তাহলে প্রকৃত অবস্থান মানে নিস্পন্দ বিন্দুর, যেখানে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি, মানে জকিটা এরকম করে ঠেকিয়ে নিস্পন্দ বিন্দু পাচ্ছি, সেই পয়েন্টের প্রকৃত মাপ হচ্ছে কি যা, আর আমরা যে মানটা লিখছি সেটা হচ্ছে অন্য। ঠিক এর মতো কেস, এটা হওয়ার কথা ছিল দুটো জিরো সমান সমান কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে, সেই জন্য কী করতে হয়, এদিকে উল্টো পাল্টা করে দিতে হয়, ফলে কি হয় একদম সঠিক মানটা পাওয়া যায়। ঠিক এর মতো এটা আমি লিখে নেব,
ভিডিওটা পজ করে নোট করা থাকলে নোট করে নাও। কী বলেছিলাম, আর এবং এসের স্থান পরিবর্তন করতে হয়। কেন বলেছিলাম? কারণ কি, যে রিডিংটা মানে কী হচ্ছে, তারের তারের ঠিক যে বিন্দুতে জকি স্পর্শ করে, জকিটা কেমন হয় অনেকটা মানে এরকম টাইপের ছুঁচ হয়, ঠিক আছে? এটা জকি ধরে না হলো, তো এখানটা ঠিক এরকম থাকে, মোটা থাকে, আমি একটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি ধারালো প্রান্ত, ঠিক আছে? সেই ধারালো প্রান্তটা কি থাকে, তারটা থাকে ঠিক এই জায়গাতে, আর স্কেল থাকে একটু দূরে। তাহলে তার এবং স্কেলের মধ্যে দূরত্ব থাকার জন্য কি হয়, সঠিক পরিমাপটা পাওয়া যায় না। মনে হয় এটা, ওটা কিন্তু সঠিক নয়। সেই জন্য কি প্রকৃত দৈর্ঘ্যের সঙ্গে স্কেল থেকে প্রাপ্ত মানের পার্থক্য থাকার ফলে ত্রুটি আসে, তাই তো? সেই ত্রুটি দূর করার জন্য কী করা হয়, আর এসকে স্থান পরিবর্তন করা হয়। এরপর দেখো আছে কমিউটেটর। দেখো এইখান থেকে বলা হয় কি কমিউটেটর, ঠিক আছে? এই কমিউটেটরের কাজ কি, তড়িৎ প্রবাহটাকে উল্টে দেওয়া। একবার যাবে এইদিকে, একবার যাবে এইদিকে, আর একবার আসবে এইদিকে, মানে বিপরীতমুখী করে দেওয়া। কীভাবে বিপরীতমুখী হবে দেখো, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ব্যাটারি এটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি যদি এর সাথে এটা কানেক্ট করে দিই, এটা তার দিয়ে কানেক্ট করলাম, মানে এখন সুইচ থাকে, আর এর সাথে এটা কানেক্ট করলাম, তাহলে দেখো তো এটা কী হয়ে গেলো, যখনই কানেক্ট করলাম এটা কী হলো, পজিটিভ হলো, মানে এটা পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে কারেন্ট কী হবে, পজিটিভের দিকে যাবে, তাই তো, আর নেগেটিভে ঢুকবে, ঠিক আছে? যদি অপরপক্ষে যদি এটার সাথে এটা কানেক্ট করতাম, মানে এটা কানেকশন না করে যদি আমি এটা করতাম, এটা কানেক্ট করলাম আর এটা কানেক্ট করলাম, তা দেখো এটা তখন পজিটিভ হয়ে যাবে আর এটা তখন নেগেটিভ হয়ে যাবে। তখন কারেন্টটা কোন যাবে, এদিকে যাবে আর এদিকে ঢুকবে। বোঝা গেল? এখানে 4টা সুইচ থাকে, ছবিটা এঁকে নিচ্ছে একটু, 1 মিনিট। এটা হচ্ছে কমিউটেটর। কমিউটেটরটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? গোল মতো আছে, চাকার মতো, সেখানে এগুলো ফাঁক করা আছে। এগুলো কী আছে, এগুলো হচ্ছে কি তামার পাত, এগুলো তামার পাত। তাহলে এখানে হচ্ছে কি জকিটা যে মানে চাবিগুলো যখন এখানে লাগিয়ে দেবো, যখন এখানে চাবি লাগাচ্ছি তখন কী হবে, এই দুটো কানেক্ট হয়ে গেল, আর এখানে চাবি লাগাচ্ছি তখন এই দুটো কানেক্ট হয়ে গেল। কী করতে হয়, যে কোনো দুটো বিপরীত প্রান্তে, দেখো দুটো বিপরীত প্রান্তে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টে কী লাগবে, ব্যাটারি লাগবে, আর বাকি দুটো বিপরীত প্রান্ত থেকে কী আসবে, কারেন্ট বের হয়ে যাবে। এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। এরপর হচ্ছে কি, যখন কানেকশন করবো তখন কী করবো, দুটো বিপরীত, এটার সাথে এটা কানেকশন করলাম, তাহলে কী হয়ে গেল, দেখো এটা ছিল কি, এটা পজিটিভ ছিল, তাহলে এটা হয়ে গেল কি পজিটিভ, তখন কারেন্টটা এদিকে বেরোবে, ঠিক আছে? আর এদিকে ঢুকবে। যদি কানেকশানটা করতাম কি, এটার সাথে এটা করতাম কানেকশন, মানে এখানে চাবিটা লাগিয়ে দিতাম, তাহলে কী হতো, দেখো এটা নেগেটিভ ছিল, তখন এটা নেগেটিভ হয়ে যেত, কারণ এর সাথে এটা কানেক্ট হয়ে গেল, তার মানে কি এটা নেগেটিভ হয়ে গেল। এটা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, কারেন্ট তখন এদিকে ঢুকবে। আরও যখন হাতে কাছে পাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এটা যার সাথে কানেক্ট করবো সবসময় বিপরীত, দেখো এটার সাথে এটা বিপরীত, এটার সাথে এটা বিপরীত, ঠিক আছে? ঘরে একটু এঁকে দেখবে যে কানেকশনগুলো কীভাবে যাচ্ছে, মানে কীভাবে পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা রিডিংয়ের পরেই কী করতে হয়, এইটাকে চেঞ্জ করতে হয়। কেন চেঞ্জ করতে হয়, এটা একটা ফ্যাক্ট। কেন চেঞ্জ করতে হয় এর কারণ একটু নিটে আসে, মানে সিবেক ক্রিয়া পেল্টের ক্রিয়া আছে, তো এটা এখন বলবো না, এখন জাস্ট হালকা বলে দিচ্ছি। কি হয়, যদি এরকম দুটো তাপযুগ্ম থাকে, তাপযুগ্ম মানে কি, দুটো ধাতুর পাত দিয়ে গঠিত একটা মানে তৈরি, ঠিক আছে? এটা এ ধাতু আর এটা বি ধাতু। যদি এখানে কি করা হয়, টেম্পারেচারকে যদি ইনক্রিজ করা হয় আর এখানে যদি টেম্পারেচারকে ডিক্রিজ করা হয়, মানে ধরুন এটাকে 0-তে রেখে দিলাম আর টেম্পারেচার ইনক্রিজ করছি, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যদি উষ্ণতার তারতম্য থাকে বা পার্থক্য থাকে, তাহলে এর মধ্যে কি হয়, ইএমএফ প্রডিউস হয়, তাপযুগ্মের মধ্যে ইএমএফ প্রডিউস হয়। এটা যে সিবেক ক্রিয়া। আর উল্টোটা কি, যদি ধরে নাও এই প্রান্তের মধ্যে একটাতে কী করা হলো পজিটিভ আর একটাতে নেগেটিভ লাগিয়ে দেওয়া হলো, পজিটিভ আর একটা নেগেটিভ, মানে কি ইএমএফ প্রডিউস করা হলো, তাহলে কী হবে, এদিকে কারেন্ট ফ্লো হবে, হয়। তাহলে কোনো তাপযুগ্মের মধ্যে, অর্থাৎ কি দুটো ধাতু দিয়ে তৈরি যুগ্ম স্থলগুলোতে কী হবে, এখানে এক জায়গাতে টেম্পারেচার ইনক্রিজ করবে আর এক জায়গাতে টেম্পারেচার ডিক্রিজ করবে। তাহলে যেখানেই ধাতু সংযোগস্থল থাকবে সেখানের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, টানা একদিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এখানে কী হবে, দেখা যাবে কি এখানে টেম্পারেচারটা ইনক্রিজ করছে আর এখানে টেম্পারেচারটা ডিক্রিজ করছে।
তাহলে এখানে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, যদি এখানে ওই কেসটাই ঘটে, তাহলে কী হবে, উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ বেড়ে যাবে, নিষ্পন্দ বিন্দুর অবস্থান একদিকে সরে যাবে। তাহলে যদি প্রবাহটা এরকম করা যেত, তাহলে এখানে ধরুন টেম্পারেচার ইনক্রিজ করলো, ধরুন আমি 1 সেকেন্ড চালালাম, বা সরি 1 মিনিট চালালাম, 1 মিনিট বা আরও কম সময় জন্য চালালাম, কারেন্টটা এদিকে দিলাম, তাহলে এখানে টেম্পারেচার ইনক্রিজ করলো, এখানে টেম্পারেচার ডিক্রিজ করলো। আমি প্রবাহটা যদি আবার উল্টে দিই, তাহলে উল্টে দিলে কী হবে, তাহলে এখানটা আবার ডিক্রিজ হয়ে গেল, ইনক্রিজ হয়ে গেল, আর এটা আবার কী হলো, ডিক্রিজ হয়ে গেল। তাহলে প্রবাহটাকে যদি উল্টে দিই, তাহলে ঘটনাটাও উল্টে যাবে। এটা বলা হয় কি, পেল্টের ক্রিয়া, তাপ তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, তাহলে কী হবে, ঘটনাটা উল্টে দিলে কী হবে, টেম্পারেচার দুটো একই থাকবে, মানে সেম থাকবে, একবারে বাড়ছে, একবার কমছে, আলটিমেট সেম থাকবে। আর এইটা করার জন্যই কী করতে হয়, কমিউটেটর ইউজ করা হয় এবং প্রবাহটাকে উল্টে দেওয়া হয়। এখানে দেখো, এটা একটা ধাতু সংযোগস্থল, এটা একটা ধাতু সংযোগস্থল, এগুলো সব ধাতু সংযোগস্থল। এখানে এই তারটা দেখো সংযোগস্থল, এটাও সংযোগস্থল। এটা হচ্ছে কি, তারটা হচ্ছে কি ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তার, আর এই পাতটা কি সে তামা বা পেতলের তার। তাহলে পেতল আর এদিকে হচ্ছে কি নাইক্রোম, দুটো ভিন্ন ধাতু। তাহলে যখন কারেন্ট একদিকে যাবে, তখন এখানটাতে আর এখানটাতে উষ্ণতার পার্থক্য হবে, হয় এক জায়গায় ইনক্রিজ হবে আর এক জায়গায় ডিক্রিজ হবে। এই জন্য কী করা হয়, প্রবাহটাকে প্রত্যেক রিডিংয়ে কী হয়, উল্টে দেওয়া হয়। তাহলে এখানে প্রথমে যদি ইনক্রিজ হয়, এখানে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, আর এখানে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়, প্রবাহ উল্টে দিলে আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল, আবার এখানে কত হবে, এটা বৃদ্ধি পেয়েছিল, 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ পেল। তাহলে কী হবে, আলটিমেট জিনিসটা কী হলো, একই থাকবে। বোঝা গেল? আমি এটা সম্পর্কে একটু লাস্টে বলবো, এর ইকুয়েশন কটা উষ্ণতা বলে দেবো। আমি ভিডিওটা পজ করে কারণটা লিখে নিচ্ছি, বোঝা গেল নিশ্চয়ই। তাপতড়িৎ ক্রিয়ার জন্য কি হয়, বর্তনীতে এই যুগ্ম স্থানগুলোতে উষ্ণতা এক জায়গায় বৃদ্ধি হয় বা হ্রাস হয়। প্রবাহ অভিমুখ পাল্টে দিলে উষ্ণতাটা তারতম্যটা ঠিক থাকে, তাই ত্রুটি আসে না। এই জন্য কী করা হয়, প্রবাহ অভিমুখটা পাল্টানো হয় কমিউটেটরের সাহায্যে। ঠিক আছে, আমি এটা পড়ে দিচ্ছি রিডিং একটুকু। দেখো, তামার তারের উপাদান হচ্ছে ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার। জার্মান সিলভার কত থাকে মনে আছে? তাহলে পাতের উপাদান কী হচ্ছে, পেতল বা তামা। তাহলে এটা হচ্ছে কি, পেতল বা তামা, আর এটা হচ্ছে কি ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার। তাহলে এ ও সি, এটা হচ্ছে সি পয়েন্ট বা এন পয়েন্ট, এটা এ পয়েন্ট বা এম পয়েন্ট, বা এই সংযোগস্থলগুলো বলতে পারো। সংযোগস্থলে দুটি পৃথক ধাতু সংযোগস্থল হওয়ায় একদিকে প্রবাহ চালনা করলে তাপ তড়িৎ ক্রিয়ার জন্য একদিকের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে এবং অপর দিকের উষ্ণতা হ্রাস পাবে। ফলে তাপীয় সাম্য না থাকার জন্য, উষ্ণতা পরিবর্তন হলে তাপীয় সাম্য থাকবে না, নিষ্পন্দ বিন্দুর অবস্থান ক্রমশ একই দিকে সরে যাবে। এই সমস্যা দূর করার জন্য কমিউটেটরের সাহায্যে প্রতিটি পাঠ নেওয়ার পর তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হয়। এটা মনে রাখবে, 2 নম্বরের কোশ্চেন দেওয়া হয় মাঝে মাঝে। ঠিক আছে, নোট করে নাও। আমি নেক্সট টপিকে যাব। নোট করা হয়েছে? এরপর দেখো, আরেকটা বলছিলাম কি, হুইস্টন ব্রিজ যখন পড়িয়েছিলাম তখন যন্ত্রটা বেশি সুবিধি হয় কোন কারণে, যদি এই 4টা রোধ প্রায় সমতুল্য হয়, একটা নিতে হবে, তো 4টা রোধেই কিন্তু প্রায় সমতুল্য নিতে হবে। কীভাবে সমতুল্য নেওয়া হয় সেটা আমি পরে বলছি। আর কি করতে হবে, যে এখানে যে প্রবাহ পাঠাচ্ছে সেই প্রবাহের মানটা কী হয়, যথেষ্ট কম নেওয়ার চেষ্টা করা হয়, ওই 1 ভোল্ট 1.5 ভোল্ট প্রয়োগ করা হয়। কারণ কি, বেশি যদি প্রবাহ যায়, বেশি প্রবাহ গেলে কি হবে, এই রোধের মধ্যে প্রবাহ যাওয়া মানে কি, তাপ উৎপন্ন হবে, আর তাপ উৎপন্ন হলে কী হবে, পরিবাহী রোধ বৃদ্ধি পাবে। অর্থাৎ কি, এটা যদি কোনো তারের রোধ নির্ণয় করো, ধরুন কোনো একটা তার দিয়ে দেওয়া হচ্ছে, তার রোধ নির্ণয় করছো, তাহলে এর মধ্যে প্রবাহ গেলে কী হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধটাও পরিবর্তন হবে, আর তুমি অ্যাকুরেট রোধটা মাপতে পারবে না। ঠিক আছে, তাহলে কী করা হয়, সবসময় চেষ্টা করা হয় এই জকিটাকে টাচ করেই তুলে নেওয়া। খালি এখানে টাচ করাবো, কোন দিকে বিক্ষেপ দিচ্ছি, বাস এখানে টাচ করাবো, কোন দিকে বিক্ষেপ দিয়ে দেখবো। এটা হালকা করে অনেকজনে কী করে, এরকম টাচ করে নিয়ে এরকম টেনে নিয়ে আসে, তাতে কী হয়, অনেক সময় ধরে প্রবাহ যায়। শুধু খালি দেখে নেবো হালকা করে টাচ করে সরছে কিনা, ডিফ্লেকশন হচ্ছে কিনা। ঠিক আছে, বেশিক্ষণ প্রবাহ চললে
উষ্ণতা বৃদ্ধির জন্য প্রবাহের জন্য কী হয় উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধের পরিবর্তন হয়। এরপর আছে কি প্রান্তিক ত্রুটি। মেঘের কারণে লাইটটা কমা বাড়া করছে, কারেন্টও নেই। তো প্রান্তিক ত্রুটি কী জিনিস? প্রান্ত মানে কি এই প্রান্ত আর এই প্রান্ত, এখানে ত্রুটি কী আছে? এই যে তামার পাত যেগুলোকে নিয়েছি এগুলো কি রোধ শূন্য? না, রোধ শূন্য নয়। 1 নাম্বার প্রান্তিক ত্রুটির কারণ। 2 নাম্বার হচ্ছে কি এখানে কী করা হয় ঝালাই করা থাকে, এগুলো সব ঝালাই করা থাকে। তাহলে সংযোগস্থলে কী হয় যখনই একটা সংযোগস্থল আসবে তখনই কী হবে তার রোধ বেড়ে যাবে। তাহলে সংযোগস্থলের কী হয় ঝালাইয়ের জন্য কী হয় রোধ সৃষ্টি হয়। 2 নাম্বার কারণ। তুমি এখানে বললাম কি 100, এখানে 0 আর এখানে হচ্ছে কত দেখছো 100, একদম অ্যাকুরেট নাও থাকতে পারে 0 100, তার জন্য প্রান্তিক ত্রুটির সৃষ্টি হতে পারে। অনেক সময় কি হয় যে বাস্তবের ক্ষেত্রে এর ধরনের পাত আছে, এটা তার আছে, তারটা এরকম করে জয়েন করা আছে, অর্থাৎ কি এটা হচ্ছে কি তার দেখতে পাচ্ছ আর এখানে পাতটা এরকম করে দেওয়া আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু কি হয় এই তারটা অনেক সময় থেকে এরকম চেপে থাকে, পাতটা এরকম চেপে থাকে, মানে এটা গ্যাপ থেকে যায়। যদি এখানে লাগতো এখান থেকে হচ্ছে কত 0, এটা 0, এই কালো বর্ডারটা হচ্ছে কি 0 দাগ, তারপর থেকে 0 থেকে শুরু হয়েছে, তাহলে আমার এখানে পাতটা ঠিক হচ্ছে 0 দাগের সাথে স্পর্শ করা আছে। অনেকে দেখা যায় কি এরকম পাতে উঠে আছে, ঠিক আছে, এরকম যদি উঠে থাকে তাহলে কোথায় এতটা বাড়তি হয়ে গেল, তখন কারেন্টটার এই দিকে যাবে, কারেন্টটা এই দিকে যাবে। আর যদি এরকম লেগে থাকতো কারেন্টটা এদিক থেকে এদিকে যেত, মানে কি 0 থেকে শুরু হতো, কিন্তু তা হতে পারে না। কেমন হয় হালকা উঠে থাকার জন্য কি হয় এর দৈর্ঘ্যটা এফেক্টিভ দৈর্ঘ্যটা বেড়ে যায়, তো এর জন্য কিছু হয় রোধ সৃষ্টি হয়। মানে আমি দেখছি কত যে 100 সেন্টিমিটার বা 1 মিটার, কিন্তু এটা কি হয় ঠিক দু প্রান্তে যদি এরকম উঠে থাকে তাহলে সেটার 100 থাকবে না, 105 7 এরকম হয়ে যাবে দৈর্ঘ্যটা। আর আমরা মাপছি কি সেই 100 সেন্টিমিটার, বোঝা গেল? যদি এরকম করে উঠে থাকে তাহলে সেখান থেকে এরর চলে আসে, যদি এরকম বন্ধ থাকে তাহলে এই দুটো আঙুলের ঠিক মাঝে হচ্ছে 100 সেন্টিমিটার, আমরা এটাই স্কেলে বসানো আছে এখানে। কিন্তু মানে যান্ত্রিক ত্রুটির জন্যে বা এর হচ্ছে কি হার্ডওয়্যারের বলতে পারো এরকম হয়ে যায়, ফাঁক হয়ে গেলে তখন কী হবে দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রান্তিক ত্রুটির কারণ। সেই প্রান্তিক ত্রুটিগুলোকে আমাকে দূর করতে হবে। 3টে কারণ বললাম, মনে আছে নিশ্চয়ই। 1 নম্বর হচ্ছে কি তারগুলোর হচ্ছে কি তামার তারগুলো রোধ থাকে, ঝালাই জন্য রোধ সৃষ্টি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আর এটা হচ্ছে কি 0 দাগের সাথে সঠিকভাবে মেলে না, বোঝা গেল? তাহলে কি হয় 3টে কারণ প্রান্তিক ত্রুটির কারণ ও সংশোধন। আমরা প্রথমে কারণ পড়ব কি তামা বা পেতলের পাতের রোধ শূন্য হয় না বা রোধ থেকে যায়। 2 নম্বর হচ্ছে কি সংযোগ বিন্দুতে ঝালাইয়ের জন্য রোধের সৃষ্টি হয়। আর হচ্ছে কি এওসি বা MN, এখানে এওসি বলতে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি নাম দিচ্ছি MN বলে ব্র্যাকেটে MN লিখে রেখেছি, ঠিক আছে, আলাদা করে নাম দেওয়া আছে। তাহলে এর সঙ্গে কি 0 দাগ এবং হচ্ছে কি 100 দাগ, এটা হচ্ছে 0 দাগটা এখানে এরকম থাকার কথা ছিল, কিন্তু এরকম না থাকে কি হয় এরকম থাকে, তাই 0 দাগ আর 100 দাগ সঠিকভাবে মেলে না, তার জন্য কি হয় কিছু বাড়তি রোধ থেকে যায়। আমরা ফর্মুলাটা কি শিখেছিলাম, 2টো ফর্মুলা জানি যে অজানা রোধ নির্ণয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে কত S = 100 - L/L × R, আর হচ্ছে কত S = L ড্যাশ বলেছিলাম, তাই তো, 100 - L ড্যাশ × R। এটা হচ্ছে কি ডানে S আর হচ্ছে কি বামে S, হ্যাঁ। তাহলে আমি যদি ধরে নিই যে এই তারটা ছিল দৈর্ঘ্যটা এতটা, এটা আমার 0 0 দাগ, 0 আর 100, এটাও একটা রোধ তার, এটাও একটা রোধ তার, ঠিক আছে। তাহলে ধরে নাও যে এখানকার যে রোধটার সৃষ্টি হচ্ছে বাড়তি রোধ, এটা হচ্ছে বাড়তি রোধ, সেটা হচ্ছে কত λ1 দৈর্ঘ্য তারের জন্যে তারের সমতুল্য। এখানকার বাড়তি রোধটা হচ্ছে কি λ2 তারের জন্যে যে রোধটা সৃষ্টি হয় তার সমতুল্য, ইকুইভ্যালেন্ট, মানে এর রোধটা কত হবে λ2 R। এটা হচ্ছে কি বাড়তি রোধ R এক্সট্রা, এটা হচ্ছে কত R এক্সট্রা হচ্ছে কত λL × R। তাহলে এখানে তো যোগ করে দিলেই হবে সিম্পলি, তাই না? এটা আমি L মেজার করেছিলাম কত L, তো তাহলে অ্যাকচুয়াল হবে কত L প্লাস কত হবে λ, তাই না? কি এদিকে কত ছিল 100 - L ছিল, তার সাথে কী হবে λ2 যোগ হয়ে যাবে,
তাই না কি, তার সাথে ল্যামডা টু যোগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কি, যেখানে আমি এল মেজার করেছিলাম সেটা হচ্ছে কি এলটা হবে কি এল প্লাস ল্যামডা ওয়ান, আর 100 মাইনাস এলটা হবে কি 100 মাইনাস এল প্লাস ল্যামডা টু। ওই দিকটা আলাদা ধরেছি, এই দিকটা আলাদা ধরেছি, তার জন্য এরকম করে দিচ্ছি এক্সট্রা। আর কত হবে এল ড্যাশ, কত হবে এল ড্যাশটাও তো এইদিকে ভেবেছিলাম এখান থেকে এল ড্যাশ, তাহলে এটার ক্ষেত্রে কত হবে এল ড্যাশ প্লাস টেন্স টু, এটা হবে কত ল্যামডা ওয়ান, আর 100 মাইনাস এল ড্যাশ এটাও হবে কত 100 মাইনাস এল ড্যাশ প্লাস ল্যামডা টু, এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখি এরপর, মনে করি বাম দিকের বাড়তি রোধ ল্যামডা ওয়ান দৈর্ঘ্যের তারের রোধের সমতুল্য এবং ডান দিকের ল্যামডা টু দৈর্ঘ্যের তারের রোধের সমতুল্য। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ডান ফাঁকে যদি এস থাকলে তখন কত হবে, পি সমান কত হবে এল প্লাস ল্যামডা ওয়ান ইন্টু আর, কিউ কত হবে 100 মাইনাস এল প্লাস ল্যামডা টু। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে কি এটা নিচ্ছি, কিন্তু এটা এরকম করবে না, যেটা আমি দেখো মেজার করেছি এলটা মেজার করেছি আমি, তার সাথে ল্যামডা ওয়ান যোগ করে দিচ্ছি। তাহলে এক কাজ করে এভাবে লিখো না, তোমরা ভুল করবে, যে এল আর প্লাস হচ্ছে কত ল্যামডা ওয়ান আর, তাহলে এটা কথা হলো 100 মাইনাস এল ইন্টু আর প্লাস ল্যামডা টু আর। তার মানে কি এই দুটোকে আমি এক্সট্রা যোগ করে দিচ্ছি, এইটুকু আমি কিন্তু 100 বা এল এর কাউন্টের মধ্যে আনছি না, মানে এখানে করে দিও না, এখানে ল্যামডা ওয়ান ঢুকিয়ে দিও না। ঠিক আছে, কারণ এটা আলাদাভাবে এক্সট্রা করছি, দুদিকে যোগ করছি, একদিকে যোগ করলে বরঞ্চ আলাদা হতো, দুদিকে যোগ করছি বলে এরকম হবে। তাহলে কথা হবে এস ইকুয়াল টু হবে 100 মাইনাস এল আর প্লাস ল্যামডা টু আর ডিভাইডেড বাই এল আর প্লাস ল্যামডা ওয়ান আর ইন্টু ক্যাপিটাল আর সমান কত হবে 100 মাইনাস এল প্লাস ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই এল প্লাস ল্যামডা টু। ঠিক আছে, অনুরূপে কি করব, অনুরূপে বাম ফাঁকে এস থাকলে কত হবে এস ইকুয়াল টু এল ড্যাশ প্লাস ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই 100 মাইনাস এল ড্যাশ প্লাস ল্যামডা টু। ঠিক আছে, এখানে হচ্ছে কত এখানে ল্যামডা টু, এটা ল্যামডা টু, এটা ল্যামডা ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো 100 মাইনাস এলের সাথে ল্যামডা টুই যুক্ত হয়েছে, এখানেও 100 মাইনাস এলের সাথে ল্যামডা টু যুক্ত হয়েছে, এখানে এলের সাথে ল্যামডা ওয়ান, এখানে এলের সাথে ল্যামডা ওয়ান। এটা হচ্ছে কি প্রান্তিক ত্রুটি সংশোধন, এন্ড কারেকশন। ঠিক আছে, এটা হচ্ছে কি এন্ড কারেকশন। ঠিক আছে, এর মধ্যে নোট করে নাও। এরপর হচ্ছে আমি একটুকু পেল্টের ক্রিয়া সিবেক ক্রিয়াটা বলবো, যারা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জানা একটু প্রয়োজন। ঠিক আছে, নোট করে নাও, যাদের হয়ে গেছে তারা আর দেখার দরকার নাই।
এরপর দেখো এটা হচ্ছে কি থার্মো ইলেকট্রিক সিরিজ, যেমন প্রথম চ্যাপ্টারে পড়েছিল সিরিজ, ঠিক এটা হচ্ছে কি এরকম সিরিজ, মানে কি সবসময় তাপ যুগ্ম দরকার, বা থেকে দুটো ধাতুর পাতের সংযোগস্থল, একটা হচ্ছে কি অ্যান্টিমনি নিকেল নিতে পারো, লোহা দস্তা নিতে পারো, দস্তা বিসমাথ, মানে যে কোনো দুটো ধাতু নিয়ে তৈরি করতে হবে। তাহলে কী বলা হচ্ছে, যদি একটা ধাতু নিয়েছো, ঠিক আছে, আর একটা ধাতু নিয়েছো, দুটো ভিন্ন ধাতু, ঠিক আছে, এটা হচ্ছে এ ধাতু আর এটা হচ্ছে বি ধাতু, আলাদা ধাতু। এখানে কি বলা হচ্ছে যে যদি এটা যদি টেম্পারেচারটা ডিক্রিজ হয়, এটা হচ্ছে কি উষ্ণতা শীতল, এটা যদি শীতল হয়, এটাকে শীতল করে দিলাম আমি, শীতল বা টেম্পারেচার T1 থাকে ধরে নাও, আর এটা টেম্পারেচার যদি টিটাকে যদি ইনক্রিজ করা হয়, নিয়ে উষ্ণতা হলো T2, তাহলে এই দুটি সংযোগস্থল, এটা হচ্ছে কত এক্স আর ওয়াই, তাহলে সংযোগস্থলের উষ্ণতার পার্থক্য থাকলে একটি ইএমএফ সৃষ্টি হয়। 1821 খ্রিস্টাব্দে থমাস সিবেক এটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে নাম দেওয়া হয়েছে সিবেক এফেক্ট। তাহলে একটা যদি উষ্ণতা হ্রাস আর একটা যদি উষ্ণতা বৃদ্ধি হয়, আলটিমেট হচ্ছে কি উষ্ণতার পার্থক্য থাকলে, মানে এটাকে শীতল স্থানে রেখে দিলাম, বরফে রেখে দিলাম, এটাকে টেম্পারেচারটা ইনক্রিজ করছি, তাহলে ইএমএফ প্রডিউসড হবে। প্রবাহ কোন দিকে যাবে, প্রবাহ, তাহলে ইএমএফ তৈরি হওয়া মানে হচ্ছে কি প্রবাহ সৃষ্টি হবে। এখানে হচ্ছে কি প্রথম ধাতু থেকে দ্বিতীয় ধাতুর দিকে প্রবাহ হবে, মানে এটা যদি লোহা হয় Fe হয়, আর এটা যদি হয় তামা Cu, তাহলে প্রবাহ কোন দিকে যাবে, এই প্রথম থেকে দ্বিতীয় দিকে প্রবাহ যাবে, ঠিক আছে, প্রথম থেকে দ্বিতীয় দিকে প্রবাহ যাবে। এটা হচ্ছে কি সিবেক ক্রিয়া। পেল্টের ক্রিয়াটা ঠিক উল্টো, ওখানে ইএমএফ দিলে কী হবে, মানে এখানে পেল্টের ক্রিয়া হচ্ছে কোনটা, এটা উল্টো, এই তাপযুগ্ম আছে, এখানে যদি কোনো ইএমএফ প্রডিউস দেওয়া হয়, তাহলে কী হবে, এক জায়গাতে উষ্ণতা টেম্পারেচার ইনক্রিজ করবে, আর একদিকে কী হবে, টেম্পারেচারটা হ্রাস হবে, জাস্ট অপোজিট। এরপর হচ্ছে এখানে যে ইএমএফটা সৃষ্টি হয়, সেই ইএমএফটার উপর কয়েকটা উষ্ণতা আছে, সেই ইএমএফটা কেমন হয়, উষ্ণতার সাথে লেখচিত্রটা হচ্ছে অনেকটা এরকম টাইপের, এটা নিচের দিকে যায়। এখানে হচ্ছে কি সংযোগস্থল, এটা হচ্ছে কি এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম ইএমএফ, এটা হচ্ছে কি টেম্পারেচার এদিকটা, এদিকে হচ্ছে কত ইএমএফ। এই উষ্ণতাকে বলা হয় কি থিটা এনটা কি নিউট্রাল উষ্ণতা, নিউট্রাল TRL, নিউট্রাল টেম্পারেচার, যেটা হচ্ছে কি উৎক্রম উষ্ণতা, নিরপেক্ষ উষ্ণতা। আর এখানকার টেম্পারেচার যার জন্য হচ্ছে কি ইএমএফটা জিরো, এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম টেম্পারেচার, যেখানে হচ্ছে কি ইএমএফটা হচ্ছে কি জিরো, মানে আবার রিভার্স হয়ে যাচ্ছে, বা হচ্ছে কি রিভার্স হচ্ছে, বা এখানে হচ্ছে কি এরপরে টিআই, এটা হচ্ছে টিআই ধরলাম, এর পর ইএমএফ এর অভিমুখ পরিবর্তন, অভিমুখ পরিবর্তন হচ্ছে, সেটা বলা হয় কি ইনভার্সন টেম্পারেচার। তাহলে থিটা আইটা কি বললাম, ইনভার্সন টেম্পারেচার বা উৎক্রম উষ্ণতা। এর জন্য কি হবে, এই উষ্ণতার পর এই উষ্ণতায় ইএমএফ সমান জিরো হয়, এবং এই উষ্ণতার পর
তাপ, আচ্ছা উষ্ণতা, এই উষ্ণতা পর তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, ঘোড়ার ডিম হয়, ভুলে গেছি। ইএমএফ এর অভিমুখ পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে অভিমুখটা পরিবর্তন হয় কয় উৎক্রম উষ্ণতার পর। নিরপেক্ষ উষ্ণতা কি, ম্যাক্সিমাম ইএমএফ, এটা হচ্ছে কি এখানে কি হবে ম্যাক্সিমাম ইএমএফ। তাহলে এই উষ্ণতার মানগুলো কত কত আমরা এটা দেখে নেব। এটা নোট করে নাও। যদি এই কার্ভটাকে ঠিক এখানে মিলিয়ে দাও, এখানে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক এই জায়গা থেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর দেখো আমি যদি এটাকে মানে কার্ভটাকে একটু পরিবর্তন করলাম, এখানে ঠেকিয়ে দিলাম, এখানে ধরলাম কি শীতল সংযোগস্থলের উষ্ণতা আছে থিটা সিটা হচ্ছে কি শীতল সংযোগস্থলের উষ্ণতা। আর থিটা এটা কি গো, থিটা এটা কি বলেছিলাম, ইনভার্সন টেম্পারেচার, টেম্পো। আর থিটা এনটা হচ্ছে কি নিউট্রাল টেম্পো, তাই তো। তাহলে এখানে সম্পর্কটা কী হবে, থিটা এন ইকুয়াল টু কত হবে, থিটা সি প্লাস থিটা এন, থিটা সি বাই থিটা আই ডিভাইড বাই 2, এই দুটোর গড় কত হবে থিটা এন। এরপর যদি এরকম হয় থিটা সি ইকুয়াল টু থিটা, এখানে ভালো করে দেখবে, থিটা সি ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় আর থিটা আই ইকুয়াল টু যদি থিটা হয়, মানে একটা শীতল সংযোগস্থলটা কত 0-তে করে দিয়েছি আর এটা কত থিটা ডিগ্রিতে করা হয়, তাহলে ইএমএফ মান কত হবে, ইএমএফ ইকুয়াল টু হবে কত এটি প্লাস বিটি স্কোয়ার, টি স্কোয়ার নয় থিটা স্কোয়ার করি, হ্যাঁ থিটা স্কোয়ার। এটা হচ্ছে কি ইএমএফ এর মান হবে। সমীকরণটা মনে রাখবে কি, ইকুয়াল টু এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার, এটা হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ। এরপর আমি হচ্ছে কি উৎক্রম উষ্ণতা বের করব, তাহলে এক নম্বর হচ্ছে কি নিউট্রাল টেম্পারেচার, থিটা এন, এখানে কি হয় থিটা এনে কি হয়, থিটা এনে ই হয় কি ইএমএফ হয় ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমামের ফর্মুলা কি, অতএব কি লিখতে পারি আমি, ডিই বাই ডি থিটা ইকুয়াল টু 0, এটাই তো হবে ম্যাক্সিমাম। মানে কি এই পয়েন্টে কি এর নতিটা কত হবে, নতিটা 0, কারণ এটা হচ্ছে কি এর সাথে সমান্তরাল, ম্যাক্সিমাম পয়েন্টে নতি 0, মিনিমাম পয়েন্টে নতি 0, আর এটা কি নির্দেশ করে, ডি থিটা নতিকে নির্দেশ করে। তাহলে কত আসছে দেখো তো, 0 ডিই বাই ডি থিটা ইকুয়াল টু এ প্লাস 2বি থিটা, এটাকে থিটা করলাম, অর্থাৎ কথা হবে ফর থিটা ইকুয়াল টু থিটা এন ডিই আপন ডি থিটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু এ প্লাস 2বি থিটা এন। তাহলে কথা হবে এখানটা কত, তাহলে থিটা এন ইকুয়াল টু আসবে মাইনাস এ বাই 2বি। এখানে যেটা হচ্ছে কি এ আর বি হচ্ছে কি ধ্রুবক, এখানে তোমাকে ইকুয়েশন যদি বলে দেয় তাহলে এখানে এ বি এর মানগুলো বলা থাকবে। এরপর হচ্ছে কত বের করবো, 2 নাম্বার উৎক্রম উষ্ণতা, থিটা আই ইনভার্সন টেম্পারেচার, এর জন্য কি হয় ইএমএফ ইকুয়াল টু 0 হয়। তারপরে কি হয় অভিমুখটা পরিবর্তন করে, এখানে কি হয় এটা 0 হবে, তারপর কি করবে অভিমুখটা এরকম পরিবর্তন করবে। তাহলে এটা কি ইএমএফ 0 করে দাও, তাহলে 0 ইকুয়াল টু এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার, এটা থিটা আই করে দিলাম আমি, থিটা আইয়ের জন্য 0 হলো থিটা আই। তাহলে এখানে দেখো তো আসছে কত 0 ইকুয়াল টু থিটা আই কমন নাও,
এ প্লাস বি থিটা আই, তাহলে এটা কত আসলে কত, এটা সমান 0 নয়, এটা সমান 0, অর্থাৎ কি এ প্লাস বি থিটা আই ইকুয়াল টু 0, অর্থাৎ থিটা আই ইকুয়াল টু মাইনাস এ বাই বি। এই মান দুটো যেন মনে থাকে। ইনভার্সন টেম্পারেচার মানে যে উষ্ণতার পরে হচ্ছে কি ইএমএফ 0 হয়, মানে সর্বোচ্চ যে উষ্ণতায় 0 হয়, সর্বোচ্চ যে উষ্ণতায় 0 হয় তারপরে কী হয় অভিমুখ পরিবর্তন করে, সেটা হচ্ছে কি ইনভার্সন। ম্যাক্সিমাম তাহলে টেম্পারেচারে কি সর্বোচ্চ যে তাপমাত্রায় কী হচ্ছে ইএমএফটা ম্যাক্সিমাম হয়, তারপর আবার কি কমে যায়, প্রথমে বাড়ে তারপর আবার কমে যায়, তো সর্বোচ্চ যখন হয় সেটা বলা হয় কি থিটা এন বা নিরপেক্ষ তাপমাত্রা, আর এটা হচ্ছে কি উৎক্রম উষ্ণতা। ঠিক আছে, ভালো থাকবে, নোট করে নাও।